শঙ্কর একেবারে অজ পাড়াগাঁয়ের ছেলে। এইবার সে সবে এফএ পাস দিয়ে গ্রামে বসেছে। কাজের মধ্যে সকালে বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া, দুপুরে আহারান্তের লম্বা ঘুম, বিকেলে পালঘাটের বাউড়ে মাছ ধরতে যাওয়া। সারা বৈশাখ এভাবে কাটবার পরে একদিন তার মা ডেকে বললেন, শোন, একটা কথা বলি শঙ্কর, তোর বাবার শরীর ভালো না, এই অবস্থায় আর তোর পড়াশোনা হবে কি করে? কে খরচ দেবে? এবার একটা কিছু কাজের চেষ্টা দেখ। মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুললে। সত্যি তার বাবার শরীর আজ কমাস থেকে খুব খারাপ যাচ্ছে। কলকাতার খরচ দেওয়া তার পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। অথচ করবেই বা কি শঙ্কর? এখন কি তাকে কেউ চাকরি দেবে? চেনেই বা কে তাকে? আমরা যে সময়ের কথা বলছি, ইউরোপের মহাযুদ্ধ বাঁধতে তখনও 5 বছর দেরি। 1909 সালের কথা, যখন চাকরির বাজার এতটা খারাপ ছিল না। শঙ্করদের গ্রামের এক ভদ্রলোক শ্যামনগরে না নৈহাটিতে পাটের কলে চাকরি করতেন। শঙ্করের মা তার স্ত্রীকে ছেড়ে চাকরির কথা বলে এলেন, যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের জন্য পাটের কলে একটা কাজের জোগাড় করে দিতে পারেন। ভদ্রলোক পরদিন বাড়ি বয়ে বলতে এলেন যে শঙ্করের চাকরির জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করবেন। শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয়। স্কুলে পড়বার সময় সে বরাবর খেলাধুলাতে প্রথম হয়ে এসেছে। সেবার মহকুমার এক্সিবিশনের সময় হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করে মেডেল পায়। ফুটবলে অমন সেন্টার ফরওয়ার্ড ও অঞ্চলে তখন কেউ ছিল না। সাঁতার দিতে তার জুড়ি খুঁজে মেলা ভার। গাছে উঠতে, ঘোড়ায় চড়তে, বক্সিংয়ে সে অত্যন্ত নিপুণ। কলকাতায় পড়বার সময় YMCA-তে সে রীতিমতো বক্সিং অভ্যাস করেছে। এইসব কারণে পরীক্ষায় সে তত ভালো করতে পারেনি, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু তার একটা বিষয়ে অদ্ভুত জ্ঞান ছিল। তার বাতিক ছিল যত রাজ্যের ম্যাপ ঘাটা এবং বড় বড় ভূগোলের বই পড়া। ভূগোলের অঙ্ক কষতে সে খুব মজবুত। আমাদের দেশের আকাশে যেসব নক্ষত্রমণ্ডল ওঠে তা সে প্রায় সবই চেনে। ওটা কালপুরুষ, ওটা সপ্তর্ষি, ওটা ক্যাসিওপিয়া, ওটা বৃশ্চিক, কোন মাসে কোনটা ওঠে, কোন দিকে ওঠে, সব ওর নখদর্প। আকাশের দিকে চেয়ে তখনই বলে দেবে। আমাদের দেশের বেশি ছেলে এসব জানে না, একথা নিঃসন্দেহে বলা যেতে পারে। এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে আসবার সময় সে একরাশ ওইসব বই কিনে এনেছে। নির্জনে বসে প্রায় পড়ে, আর কি ভাবে ওই জানে। তারপর এলো তার বাবার অসুখ, সংসারের দারিদ্র এবং সঙ্গে সঙ্গে মায়ের মুখে পাটকলের চাকরি নেওয়ার জন্য অনুরোধ। কি করবে সে নিতান্ত নিরুপায়। মা বাপের মলিন মুখ সে দেখতে পারে না। অগত্যা তাকে পাটের কলেই চাকরি নিতে হবে। কিন্তু জীবনের স্বপ্ন তাহলে ভেঙে যাবে। তাও সে যে না বোঝে এমন নয়। ফুটবলের নামকরা সেন্টার ফরওয়ার্ড, জেলার হাই জাম্প চ্যাম্পিয়ন, নামজাদা সাঁতারু শঙ্কর হবে কিনা শেষে পাটের কলের বাবু? নিকেলের বইয়ের আকারে কৌটোতে খাবার কি পান নিয়ে ঝাড়ন পকেটে করে তাকে সকালের ভোঁ বাজতেই ছুটতে হবে কলে। আবার 12টার সময় এসে দুটো খেয়ে নিয়েই আবার রওনা। ওদিকে সেই 6টার ভোঁ বাজলে ছুটি। তার তরুণ তাজা মন এর কথা ভাবতেই পারে না। যে ভাবতে গেলেই তার সারা দেহ মন বিদ্রোহী হয়ে ওঠে। রেসের ঘোড়া শেষকালে ছ্যাঁকড়া গাড়ি টানতে যাবে। সন্ধ্যার বেশি দেরি নেই।
নদীর ধারে নির্জনে বসে শঙ্কর এইসব কথাই ভাবছিল। তার মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর দূর দেশে। শত দুঃসাহসী কাজের মাঝখানে লিভিংস্টোন, স্ট্যানলির মতো, হ্যারি জনস্টন, মার্কো পোলো, রবিনসন ক্রুসোর মতো। এর জন্যে ছেলেবেলা থেকে সে নিজেকে তৈরি করছে। যদিও সে কথা ভেবে দেখেনি অন্য দেশের ছেলেদের পক্ষে যা করতে পারে বাঙালির ছেলের পক্ষে তা ঘটা এরকম অসম্ভব। তারা তৈরি হয়েছে কেরানি, স্কুল মাস্টার, ডাক্তার বা উকিল হবার জন্য। অজ্ঞাত অঞ্চলের অজ্ঞাত পথে পাড়ি দেওয়ার আশা তাদের পক্ষে নিতান্তই দুরাশা। প্রদীপের মৃদু আলোয় সেদিন রাত্রে সে ওয়েস্টমার্কের বড় ভূগোলের বইখানা খুলে পড়তে বসল। এই বইখানার একটা জায়গা তাকে বড় মুগ্ধ করে। সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান ভূপর্যটক অ্যান্টন হাউন্টম্যান লিখিত আফ্রিকার একটা বড় পর্বত, মাউন্টেন অব দ্য মুন, চাঁদের পাহাড়। আরোহণের অদ্ভুত বিবরণ। কতবার সে এটা পড়েছে, পড়বার সময় কতবার ভেবেছে হের হাউন্টম্যানের মতো সেও একদিন যাবে মাউন্টেন অব দ্য মুন জয় করতে। স্বপ্ন। সত্যিকার চাঁদের পাহাড় দূরের জিনিসই চিরকাল। চাঁদের পাহাড় বুঝি পৃথিবীতে নামে। সে রাত্রে বড় অদ্ভুত একটা স্বপ্ন দেখল। চারধারে ঘন বাঁশের জঙ্গল, বুনো হাতির দল মরমর করে বাঁশ ভাঙছে। সে আর একজন কে তার সঙ্গে, দুজনে একটা প্রকাণ্ড পাহাড়ে উঠছে। চারধারের দৃশ্য ঠিক হাউন্টম্যানের লেখা মাউন্টেন অব দ্য মুনের দৃশ্যের মতো। সে ঘন বাঁশবন, সেও পরগাছা, ঝোলানো বড় বড় গাছ, নিচে পচা পাতার রাশ, মাঝে মাঝে পাহাড়ের খালি গা, আর দূরে গাছপালার ফাঁকে জ্যোৎস্নার ধোয়া, সাদা ধবধবে চিরতুষারে ঢাকা পর্বত শিখরটি এক একবার দেখা যাচ্ছে, এক একবার বনের আড়ালে চাপা পড়ছে। পরিষ্কার আকাশে দু একটা তারা এখানে ওখানে। একবার সত্যি সে যেন বুনো হাতির গর্জন শুনতে পেল। সমস্ত বনটা কেঁপে উঠল। এত বাস্তব বলে মনে হলো সেটা, যেন সেই ডাকে তার ঘুম ভেঙে গেল। বিছানার উঠে বসল। ভোর হয়ে গিয়েছে। জানালার ফাঁক দিয়ে দিনের আলো ঘরের মধ্যে আসছে। উহ, কি স্বপ্নটাই দেখেছি যে! ভোরের স্বপ্নটা কি সত্যি হয় বলে তো অনেকে। অনেকদিন আগেকার একটা ভাঙা পুরনো মন্দির আছে তাদের গায়ে। 12 ভূঁইয়ার এক ভূঁইয়ার জামাই মদন রায় নাকি প্রাচীন দিনে এই মন্দির তৈরি করেন। তখন মদন রায়ের বংশে কেউ নেই। মন্দির ভেঙে চুরে দিয়ে গিয়েছে। অশ্বত্থ গাছ, বট গাছ গজিয়েছে কার্নিসে, কিন্তু যেখানে ঠাকুরের বেদি তার উপর খিলানটা এখনো ঠিক আছে, কোনো মূর্তি নেই। তবুও শনি মঙ্গলবারে পুজো হয়। মেয়েরা বেদিতে সিন্দুর চন্দন মাখিয়ে রেখে যায়। সবাই বলে ঠাকুর বড় জাগ্রত, যে যা মানত করে তাই হয়। শঙ্কর সেদিন স্নান করে উঠে মন্দিরের একটা বটের ঝুড়ি গায়ে একটা ঢিল ঝুলিয়ে কি প্রার্থনা জানিয়ে এল। বিকেলে সে গিয়ে অনেকক্ষণ মন্দিরের সামনে দুর্বা ঘাসের বনে বসে রইল। জায়গাটা পাড়ার মধ্যে হলেও বনে ঘেরা। কাছেই একটা পোড়ো বাড়ি। ওদের বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল শঙ্করের শিশুকালে। সেই থেকে বাড়ির মালিক গ্রাম ছেড়ে অন্যত্র বাস করছে। সবাই বলে জায়গাটা ভূতের ভয়, একা বড় কেউ এদিকে আসে না। শঙ্কর কিন্তু এই নির্জন মন্দির প্রাঙ্গণে নিরালা বনে চুপ করে বসে থাকতে বড় ভালো লাগে শঙ্করের। কিন্তু মনে আজ ভোরের স্বপ্নটা দাগ কেটে বসে গিয়েছে। এই বনের মধ্যে বসে শঙ্করের আবার সেই ছবিটা মনে পড়ল। সেই মরমর করে বাঁশ ঝাড় ভাঙছে বুনো হাতির দল,
পাহাড়ের অধিত্যকার নিবিড় বনে, পাতা-লতার ফাঁকে ফাঁকে, অনেক উঁচুতে পর্বতের জ্যোৎস্না পাণ্ডু তুষারাবৃত শিখর দেশটা যেন কোন স্বপ্ন রাজ্যের সীমা নির্দেশ করছে। কত স্বপ্ন তো সে দেখেছে জীবনে, এত সুস্পষ্ট ছবি স্বপ্নে সে দেখেনি কখনো। এমন গভীর রেখাপাত করেনি কোনো স্বপ্ন তার মনে। সব মিথ্যে। তাকে যেতে হবে পাঠের করে চাকরি করতে, তাই তার ললাটলিপি নয় কি? কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে, যা উপন্যাসে ঘটতে গেলে পাঠকরা বিশ্বাস করতে চাইবে না, হেসেই উড়িয়ে দেবে। শঙ্করের জীবনেও এমন একটি ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে গেল।